তবে না, কলকাতা হাইকোর্টে আজকে আমরা সবটাই দেখলাম এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে বক্তব্য আমরা শুনলাম এবং এখনো পর্যন্ত শুনছি এবং সেই আওয়াজই বেজে বেজে উঠছে চারিদিকে। এখন প্রশ্ন যেটা হচ্ছে, আপনাকে বলতে কোনো দ্বিধা নেই, বলছি কত টাকার বিনিময়ে এই মামলাটাকে পাবলিসিটি করা হলো? দেখুন, এই সমস্ত কথা তো ঠিক নয়। দেখুন, একটা জুডিশিয়ারি জায়গা এটা। আমি প্রথম দিন থেকে আপনাদের চ্যানেলে এবং ক্যালপোলো আমি অনেকবার বলেছি, আপনার চ্যানেলও বহুবার বলেছি, এটা সারা ভারতবর্ষে না, সারা পৃথিবীর মানুষ এটা স্বাক্ষর রয়ে গেলে। অ্যাকচুয়ালি দেখুন, হাইকোর্ট এই ধরনের ম্যানিপুলেশন হয় না বা এই ধরনের কাজ কথা বলাও ঠিক নয়। আমি একজন বিকজ লয়ার হিসাবে আমি একটা কথা বলতে পারি। সত্য আজকে উদ্ঘাটন হয়েছেন, আজকে আমার জাস্টিস সমস্ত সব কিছু শুনলেন প্রায় 2 ঘন্টার উপরে। আজকে এই মামলায় আমাদের স্টেটে ছিলেন কল্যাণদা ছিলেন এবং তার ছেলে ছিলেন আমার লানের ফ্রেন্ড, এবং কিশোর দত্ত ছিলেন আমাদের এজি কিশোরদা, এবং মেনকা গুরুর স্বামী ছিলেন আমাদের মেন প্লিডার, এবং অপরপক্ষে যারা লয়ার ছিলেন ইডির এবং সেন্টারে যারা লয়ার আছেন আরো ইত্যাদি ইত্যাদি, তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বী হলো। আজকে তার প্রমাণিত হলো। ওনারা প্রথমেই বলতে পারতেন যে এটা এসিপি হয়েছেন। এতক্ষণ কোর্টকে কনভার্ট করে, কোর্টের সময় নষ্ট করে ওনারা লাস্ট ফিনিশিং এ বললেন যে এটা আমরা এসিপিতে গেছি। তাহলে আগেই বলতে পারতেন, তাহলে এত সময় যেতেন না। যাই হোক, এটা কোর্ট একটা ভালো সিদ্ধান্ত নিয়েছেন। যেহেতু এসিপি করেছেন, এসিপি করলে সিঙ্গেল বেঞ্চের বা ডিভিশন বেঞ্চের কোনো এখতিয়ার থাকেন না, কারণ তার হায়ার অথরিটির কাছে গেছেন, সেখানে তার বিচার হবেন। এইটা আগাম বলে রাখি, সুপ্রিম কোর্টও বলবেন সমস্ত সবকিছু শোনার পর তারপরে সুপ্রিম কোর্ট বলবে লে দ্য বেঞ্চ ক্যালকাটা হাইকোর্ট আবার কাম ব্যাক করবে ক্যালকাটা হাইকোর্টে। আপনারা জেনে রাখুন, আজকে আপনাদের চ্যানেলে স্বাক্ষর দিয়ে গেলাম, এটা আপনারা মিলিয়ে নেবেন। এবং আমি আপনাদেরকে বলেছিলাম, মমতা ব্যানার্জির সঙ্গে যে ধরনের আচরণ করছেন বা পশ্চিমবাংলার সঙ্গে যে ধরনের বিজেপি আন্দোলন সোচ্চার হচ্ছেন, রাস্তাঘাটে সব জায়গায় চোর চোর করে বলছেন, এর মানহানিও মামলা হবেন। আমি আপনাদেরকে বলে রাখি, কেন মমতা ব্যানার্জিকে চোর বললেন? উনি তো চুরি করতে যায়নি। আজকে সেখানে তার প্রমাণিত হয়েছেন মামলায়। আপনারা দেখবেন লাইভ স্ট্রিমিং হয়েছেন, এটা টেলিকাস্টও হয়েছেন, আপনারা সবাই জানবেন। আমি আমার কাঠের মাথার থেকে যতটুকু পারছি আমি আপনাদেরকে বলছি, অপরাধ যদি হয় ক্ষমা করে নেবেন। আজকে একটা কথা বলি, গতকাল শুভেন্দু অধিকারী আমার দাদা, আমার দলের ছেলেটা, আমার ঘরের ছেলেটা আজকে বিজেপিতে ডাইভ মেরেছেন। অনেক রকম মমতা ব্যানার্জিকে ছলে বলে কৌশলে যেভাবে হোক, এদিক সেদিক আটকে পিছিয়ে যেভাবে হোক লটকানোর চেষ্টা করছেন শুভেন্দুদা। আরে শুভেন্দুদা তো বাচ্চা, গুরুর সঙ্গে পড়ে। আরে মমতা ব্যানার্জির হাতে তো তৈরি শুভেন্দুদা। কালকে হঠাৎ দেখলাম হাইকোর্টে 11th আওয়ারে উনি এসে পৌঁছালেন, কোর্ট শেষ হয়ে যাওয়ার পর একটু খবরাখবর নিতে আসলেন। আজকে আমরা দেখলাম তো, আজকে শুভ্রা ঘোষ, জাস্টিস শুভ্রা ঘোষ, আমার ক্যালকাটা হাইকোর্টের জাস্টিস, আজকে সমস্ত সবকিছু শুনে সবকিছু দেখে তখন লিবার্টি দিলেন যে সুপ্রিম কোর্টে গিয়ে তারা এফিডেভিট ও অপোজিশন দিতে পারবেন রাজ্য সরকার। ইভেন সেন্ট্রালও সেখানে আবেদন করছেন তাদেরও কিছু বক্তব্য রাখার জন্য, তারাও সেখানে একটা এফিডেভিট করে বলবেন। এখন দেখা গেল কি, দেখুন, এনারা কোনো তথ্য দিয়ে বুঝাতে পারেনি। আজকে মমতা ব্যানার্জি যে ওখান থেকে কাগজ চুরি করে নিয়ে এসছেন, আজকে ওপেন করে বলছেন, সেটা প্রমাণিত নয়। তাই সমস্ত সবকিছু দেখে সবকিছু বুঝে যে মামলাটি হচ্ছে WPA 602 of 2016 2026, এই মামলাটাকে ডিসপোজ করেছেন। এবং এই যেহেতু এই মামলার বিরুদ্ধে দুটো মামলা একসঙ্গে আছে, ইন্টারলক পিটিশন,
তারা গেছেন সুপ্রিম কোর্টে এসিপি করতে, তার কারণে মামলাটা আজকে কোনো কিছু শোনানো হয়নি। লাস্ট অফ অল রেজাল্ট হলো এটা সুপ্রিম কোর্টে যা বিচার হওয়ার সেখানে হবেন। এটা আপনাকে জানিয়ে রেখে আগাম জানিয়ে রাখা উচিত। আবার রিপিট করছি, সুপ্রিম কোর্টও দেখেও বলবেন যে তোমরা যেটা সুপ্রিম কোর্টে করেছো, আমি আবার ব্যাক করছি সুপ্রিম কোর্টে, তোমরা দিকে ক্যালকাটা হাইকোর্টে আসো, ক্যালকাটা হাইকোর্টেই এর বিচার হবে। আবার আমি এটা বলতে চাই, মমতা ব্যানার্জিকে কোনো কালিমুক্ত করে কোনো লাভ হবে না। একটাই পরিষ্কার কথা, সত্য যদি উদ্ঘাটন করতে হয়, আজকে অনেকে অনেক কিছু বলছেন, অনেক কথাই এখানে আসছে। কেন আজকে আরজিকর হসপিটালের যে আমাদের ডক্টর ম্যাডামটি মারা গেছেন, মেরেছেন সঞ্জয় রায়, অ্যাকচুয়ালি তা নয়, মারেনি সঞ্জয় রায়, এটা সঞ্জয় রায়, এটাকে সঞ্জয় রায়কে ফাঁসানো হচ্ছে, বলির পাঠা করেছেন। আজকে তো আমাদের সিআইডির প্রতি কোনো ভরসা রাখেননি। আজকে তো ম্যাডামের মা বাবা তারা তো গেছেন মানে সেন্ট্রালের কাছে। আজকে এখানে সিবিআই কি করলেন আপনারা জানেন? এর আগে অনেকগুলি বাইক দিয়েছেন আমাদের শিয়ালদার, আমাদের মহামান্য বিচারপতি, উনি বলেছেন, দুঃখ প্রকাশ করেছেন। আজকে সিবিআই কোনো তথ্য দিতে পারলেন না। কেন পারলেন না? কেন এটা পলিটিশিয়ান করলেন? এই পলিটিশিয়ান এখন কেন করলেন এটা? না বলছি তপন দা, এখানেই তো প্রশ্ন উঠছে, এই টু ম্যা ম্যা ব্যাপারটা বারবার করে চলছে রাজ্যে, মানে এটা কেন চলছে? মানুষ দেখুন, বিরোধীরা অনেক কিছু বলবেন, সিপিএম কংগ্রেস ওনারা বলবেন টু ম্যানও চলছে। কারণ কি দেখুন, রিং এর বাইরে সিপিএম, কংগ্রেসও রিং এর বাইরে। এখন ঘটনা হচ্ছে মার্কেটে দুটো আছে পার্টি, সে হচ্ছে এক টিএমসি আর হচ্ছে বিজেপি। বিজেপি সেন্ট্রালে আছেন, রাজ্যে আছে মুখ্যমন্ত্রী সিপিএম তৃণমূলে। তাহলে আজকে তৃণমূলকে অনেক রকম চেষ্টা করছেন তাকে কালিমুক্ত করে, তাকে কি করে ডেমোলিশন করা যায়, তাকে ভেঙে দেওয়া যায়। কথায় কথায় রাষ্ট্রপতি শাসন চাই। আরে রাষ্ট্রপতি শাসনের কতগুলি প্যারামিটার আছেন, সংবিধানিক কতগুলি পার্ট আছেন, সে পার্ট না শেষ হওয়া পর্যন্ত তুমি বলতেই পারো তুমি এখানে রাষ্ট্রপতি শাসন জারি করবে? কি হাতের মোয়া নাকি? মোয়া বানিয়ে দিল, বাবা বানিয়ে দিল, মা বিক্রি করলো, আর পাড়ার ছেলেটাকে কিনে গেল, তা তো নয়। এটা একটা সংবিধানিক পার্ট। আজকে দেখুন, আজকে বলতে আমি বাধ্য হচ্ছি, আজকে বাংলাদেশে যে সমস্ত ঘটনাগুলি হচ্ছে তার সঙ্গে মানে যারা যারা বলছেন তারা কোনো সোচ্চার হচ্ছেন না। কেন সিপিএম কোন রকম ভাবে সোচ্চার হচ্ছেন না? অনেক বড় বড় লিডাররা অনেক কথাবার্তা বলেছেন। না তপন দা, আমার যেটা বক্তব্য, যে ইডি আধিকারিকদের যারা আইনজীবী, তারা কি এটা জানেন না যে কলকাতা হাইকোর্টে যখন একটা মামলা হয়ে গেছে, মামলা করেছেন তারা আবার সুপ্রিম কোর্টে চলে গেল, মানে এই জায়গাটাই জানতে চাইছে সাধারণ মানুষ যে এইটা কি চলছে। অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে, দেখুন আমি তো আপনার কাছে প্রথমেই প্রশ্নটা করলাম, যখন দু ঘন্টা কোর্টটাকে এতটা সময় দিলেন, তাহলে জাস্টিসের কাছে তো সেখানে প্রথমেই বলা উচিত ছিল যে না, আমরা অলরেডি হাইকোর্টের থেকে আমরা সুপ্রিম কোর্টে চলে গেছি, এসিপিতে গেছি। তাহলে এতটা সময় যেতেন না? প্রত্যেকেই খুব দায়িত্বপূর্ণ মানুষ, খুব বিজি মানুষ গেছেন। কিশোর দাও অনেক ব্যস্ত লোক, কল্যাণ দাও অত্যাধিক ব্যস্ত লোক, যারা আরো কাউন্সিল যারা ছিল অপোনেন্ট পার্টি তারাও ব্যস্ত লোক। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে তারা প্রথম কেন বললেন না? না আমার প্রশ্ন সেখানে না, আমার প্রশ্ন হচ্ছে যখন হাইকোর্টে মামলাটা দুটো মামলা করেছে ইডি, তাহলে সুপ্রিম কোর্টে যাবার দরকারটা কি ছিল? আগে তো হাইকোর্টে অর্ডারটা আসতো, তার জন্য তো মানে বসে থাকতে পারতো। আজকে দেখুন ওনারা তো দোষ করেছেন, সেটা তো প্রমাণিত দাদা। আজকে মমতা ব্যানার্জি ওখানে বলছেন কাগজ আনতে গেছেন, ইডি গেলেন 6টার সময়, মমতা ব্যানার্জি গেলেন সেখানে 10:30 11টার সময়। তাহলে আজকে 5-6 ঘন্টা পরে মমতা ব্যানার্জি গিয়ে ওখান থেকে কি কাগজ আনতে পারে আপনারা বলুন তো? সাধারণ মানুষ জানতে চাইছি কি কাগজ ছিল ওর মধ্যে। আরে দেখুন, ওই কাগজপত্র কি ছিল তার ইলেকশনের। আজকে দেখুন, এর আগে প্রশান্ত কিশোর ছিলেন, পশ্চিমবাংলার হয়ে ইলেকশনের সমস্ত সব পরিক্রমাগুলি উনি পরিচালনা করতেন। আচ্ছা ঠিক আছে, আজকে সে চলে যাচ্ছে। করলেন না, আপনাকে যেটা বলবো যে আপনি আমাকে বলুন, ওই ফাইলে কি ঘুগনি বানাবার রেসিপি আছে? প্রথম প্রশ্নের উত্তর আমার সিনিয়র কৌশলী তপনবাবু কিছু জিনিসের উত্তর দিয়ে গেছেন। আমি একটা কথা পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে বলতে চাই, যে কথাটা কিন্তু একদম পয়েন্ট ওয়াইজ আসবে।
পশ্চিমবঙ্গে মাটিতে দাঁড়িয়ে রাজ্য রাজনীতিকে কোলাবেরি করা হচ্ছে। সেখানে বলা হচ্ছে পিএমএলএ এত নম্বর সেকশন অনুযায়ী কি লেখা আছে। আমার কথা হচ্ছে 2:30 থেকে এখনো পর্যন্ত বাজে 5টা, পৌনে ছটা পর্যন্ত লিগ্যাল ফ্র্যাটার্নিটি গ্রাউন্ডের তাদের প্রাইমা ফেসি ডকুমেন্টস কি সাবমিশন করতে পেরেছে? নট স্টাবলিশড। তার কারণ কি না, জাস্টিস শুভ্রা ঘোষ WPA 602 2K25 2K26 এখানে আমাদের স্টেটের হয়ে রয়েছেন ডক্টর মানেকা গোস্বামী, সিনিয়র অ্যাডভোকেট অফ দ্য পিটিশনার, অর্থাৎ আমাদের রাজ্য সরকারের হয়ে। আর SB রাজু উনি এসছেন ASG অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার হয়ে। আমার কথা হচ্ছে ওনার প্রশ্নর উত্তরগুলোর মধ্যে সেভারেল টাইম হচপচ কথাবার্তা এসছে। আপনি যদি বলেন আমি জানতে চাই, ওনারা একটুখানি দেখুন না, লিগ্যাল ফ্র্যাটার্নিটি গ্রাউন্ডে দাঁড়িয়ে একটা জাস্ট জুডিশিয়াল সিস্টেমকে শুধু নষ্ট করছেন না, আজকে মিডিয়াকে শুধু নষ্ট করছেন না, আমাদের পুলিশ পার্সোনাল থেকে স্টার্ট করে কিভাবে তাদেরকে প্রত্যেকজনাকে অতপ্রতভাবে এই ডিউটিটাকে সামাল দিতে হচ্ছে। আগে ওনারা দেখে আসুন এই মামলাটা পরবর্তীকালে আবার এই বেঞ্চে ফেরত আসে নাকি। তার কারণ কি, ওনারা পিএমএল এর কথা বলছেন, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট। তাহলে এই প্রশ্নটা যদি আগেই অ্যারাইজ করে থাকে, তাহলে আমার প্রশ্নের উত্তরটা তাদের দিতে হবে যে তারা কেন আগে সবকটাতেই সিবিআই চাই, ইডি চাই, কটা মামলা ওনারা আজ পর্যন্ত ফাইনালাইজ করতে পেরেছেন। আমি প্রত্যেককে শ্রদ্ধা জানাই, প্রত্যেক রাজনৈতিক দলকে শ্রদ্ধা জানাই, আমার কোনো রাজনৈতিক দলের ওপরে নয়। আমি লিগ্যাল ফ্র্যাটার্নিটি গ্রাউন্ডে দাঁড়িয়ে জানতে চাই পিএমএলএ তে কি লেখা আছে। আজকে যারা যারা পরিষ্কার ভাষায় বলা আছে, এতদিন পরে ওনাদের মনে হয়েছে যে একটা মামলা করি। সে মামলাটা করে কি তার মেরিট পেলেন? মেরিট কিছু নেই, হচপচ মেরিট। কেননা এই যে আপনারা একটা জিনিসকে কি করা হচ্ছে, প্রত্যেকটা মানুষকে আজকে ডিফেক্ট থেকে স্টার্ট করে সমস্ত কিছুতে দেখুন, আমরা মানুষ কিন্তু নিজেরা নিজেদেরকে তলা নিতে গিয়ে ঠিকেছি। আর উনি কনভারসেশন করছেন, আমি ওনাকেও সম্মান জানিয়ে কথা বলছি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, রাজ্য সরকার তথা সমস্ত রাজনৈতিক দলকে সম্মান জানিয়ে কথা বলছি যে রাজ্য সরকারকে কালিমা লিপ্ত করতে এসে পরবর্তীকালে তারা কালিমা লিপ্ত হয়ে ফেরত যাচ্ছেন। আমার আগে যত কটা বাইট দিয়েছি তত কটা বাইটে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে বলেছি যে ভুয়া আইনজীবী তাদের ব্যাপারে কি স্টেপ নিয়েছেন বার কাউন্সিল অফ ইন্ডিয়া। আমি আপনাকে জিজ্ঞেস করছি, অ্যাডভোকেটস অ্যাক্ট 1961 অনুযায়ী আজকে এত এক পা ওপারে রয়েছে, এক পা এপারে রয়েছে, তাদের ব্যাপারে কি নিয়েছে? 800 কোটি টাকা, 1000 কোটি টাকা নয়, আপনাকে তো বলেছি 26 লক্ষ কোটি টাকা তজরুপ হচ্ছে, তার ক্ষেত্রে কি স্টেপ নিয়েছেন? এত বড় বড় যদি কথাই হবে, তাহলে আগে আরজি করের মামলাটা সিবিআই এর কাছে গিয়ে কি রেমেডি পেয়েছে আমাকে উত্তর দিতে হবে। শুনুন, টাইমটাকে লেন্দি করা উচিত নয়। আমি জানি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলার মা মাটি মানুষের সরকার এবং বাংলার জনতা জনার্দন গণদেবতা ঠিক টাইমে সঠিক উত্তর দেবে। কিন্তু একটা কথা বলি আমি আপনাকে, যেটা আজকে আমার লানের ফ্রেন্ড কল্যাণময় রায় বললেন, এই কথাটার সঙ্গে আমি সহমত, একমত। আজকে আপনি যে প্রশ্নটা করেছেন, আজকে রাজ্য সরকারের উপর অনেকে ভরসা করছেন না কেন, আমি সেটাই প্রশ্ন করতে চাই। আজকে যে আজকে যে ঘটনাটা, আজকে যদি সিআইডি হাতে থাকতেন, রাজ্য সরকার কাছে যদি থাকতেন, আজ একদম পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে আজ তার বিচার পেতেন। কেননা আমাদের শিয়ালদা যে প্রধান বিচারপতি এডিজে, অত্যন্ত দক্ষ একজন এডিজে, সে তার প্রকাশ্য টেলিকাস্ট করেছেন, সিবিআই তার কোনো রিপোর্ট দিতে পারেননি। তাহলে কি এখানে কি খেলা হচ্ছে? পশ্চিমবাংলাকে নিয়ে কি খেলা হচ্ছে? ওটাই তো বলছি, খেলা হচ্ছে। এই খেলা কতদিন চলবে? এই খেলাকে বন্ধ করতে হবে। আমি হুঁশিয়ারি দিতে চাই, যারা এসব নিয়ে মানুষকে নিয়ে খেলা করছে,
তাদেরকে সতর্কবার্তা দিতে চাই, রাজ্য সরকার কাউকে ছেড়ে কথা বলবে না। আমার নেত্রী কিন্তু তাকে কেউ ছেড়ে কথা বলবেন না, আজ সারা বছর ছেড়ে কথা বলবেন না। আমি একটাই কথা আপনাদের কাছে সোচ্চার হতে চাই, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, হাত জোর করে বলি, আপনারা মানে চিন্তা ভাবনা করবেন কে ঠিক কে ব্যাঠিক। আপনারা জনার্দন, জনগণ হচ্ছে জনার্দন, আপনারা ঠিক সেভাবেই ভোটটা দেবেন, কারোর কথা শুনে দেবেন না। ডাবল ইঞ্জিন, আরে ভাই একটা ইঞ্জিনে মানে চালাতে পারছে না, ডাবল ইঞ্জিন এসে চালাবে। এর নাম পশ্চিম বাংলা। এ মাটিতে অনেক অনেক কবি, অনেক দেবতা জন্ম হয়েছেন। এই মাটিকে ছুঁতে গেলে না হাতে চাকা লেগে যাবে, সাবধান হয়ে যান। আগুন নিয়ে খেলতে যাবেন না, মমতা ব্যানার্জিকে কালিমুক্ত করবেন না, আমার রাজ্যের পুলিশকে কখনো মানে হেনস্থ করবেন না। রাজ্যের পুলিশকে যদি কোনো হেনস্থ করেন, আমরা ছেড়ে কথা বলবো না। আমার রাজ্যের পুলিশ অনেক স্ট্রং, আমার সিআইডি অনেক স্ট্রং। আমি সবাইকে সম্মান দিয়ে দুটো কথা বলি, ইডিও সম্মানীয় পাত্র, আমার কাছে সম্মানীয় লোক, কিন্তু সঠিকভাবে তার তদন্ত করা উচিত। কেন আজকে মানে আর্যিকরের ঘটনা নিয়ে আজ ঝুলিয়ে রেখেছেন, কেন তারা ডিসাইড করতে পারলেন না? আমার দুঃখটা এই জায়গায়। আমি বলবো অভয়ের মা বাবাকে বলবো, রাজ্য সরকারের কাছে আসুন, আসুন আমাদের কাছে, আপনার বিয়ের বিচার কি করে হয় আমরা দেখেই দেবো। দেখি না দিতে পারে ওখানে তুই ছেড়ে দেবো, আপনার চ্যানেলে মারবো বলছি, আমরা ছেড়ে দেবো। আমার সিনিয়র এবং আমার টিম জান প্রাণ দিয়ে অভয়ের সুস্থ বিচার আমরা অভয়ের বাবা হাতে তুলে দেবো। না দিতে পারলে লয়ারের কাজ ছেড়ে দেবো, এই কোর্ট কালো কোর্টকে ছিঁড়ে ফেলে দেবো। তাহলে তপনদা, আমার যেটা শেষ প্রশ্ন, ছোট্ট করে, সময় বেশি নেই, আপনি শুধু বলুন যে এই যে মামলা কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে চলে গেল, এটা পুনরায় আবার হাইকোর্টে ফিরে আসবে, তাই তো? আসবেই আসবে। কারণ কি দেখুন, রাজ্যের বিচার সুপ্রিম কোর্ট করতে পারে, কিন্তু সুপ্রিম কোর্ট দেখবেন যে এই ধরনের ঘটনাকে আবার কথায় কথায় সে এসিপি করবেন, আবার হাইকোর্টে যাবেন, আবার সুপ্রিম কোর্টে যাবেন, এত সময় নেই, ওদের এত সময় নেই। আবার এই রাজ্য সরকারের কাছে আসবেন, রাজ্যের সুপ্রিম কোর্টের বাড়ির থেকে এখানে আসবেন, যে যাও লে দা বেঞ্চ ক্যালকাটা হাইকোর্ট। করলেন না, আমার শেষ প্রশ্ন, একটাই প্রশ্ন, ছোট করে বলবেন, সময় নেই। অনেকে বলছেন যে এই তপব্রত, এই মানে এই ঘোষ, যিনি যার কোর্টে আজকে মামলাটা ছিল, কলকাতা শুভ্রা ঘোষ ম্যাডাম নাকি তৃণমূল পন্থী। দেখুন কে কোন পন্থী, এটা তো যারা বলছেন তাদের কাছে আছে, আমি এই ব্যাপারটা জানা নেই। আমি ধরুন একটা কথা বুঝি, ল শুড বি প্রপার, নট পার্সিয়াল, আর সত্যমেব জয়তে। আর সবার উপরে একটা জিনিস মনে রাখবেন, তয়া হৃদিকেশ হৃদিস্থিত ন, যথা নিযুক্তামি তথা করমি, এই কথাটা যদি লেখা থাকে। আর 51 পিঠের মধ্যে আপনি দেখুন, ভারতবর্ষের 51টা পিঠের মধ্যে সবচেয়ে বেশি পিঠ রয়েছে এই বাংলার বুকে। তাই বাংলা বলতে পশ্চিম বাংলার কথা বলছি। আপনারা মনে রাখবেন, আমরা নৃসিংহ অবতারের যে 12টা রূপ 10টা রূপ দেখেছি, আস্তে আস্তে আপনারা দেখতে পাবেন। আপনাদের সিনেমা দেখতে হবে না, প্র্যাকটিক্যাল রিয়েলাইজেশন হবে। পারসেপশন এন্ড পারফেকশন কাকে বলে? আজকে আমি একটা কথা প্রশ্ন করতে চাই, টিএমএলএ একটা মামলা করে আমি এখানে থেকে ওখানে পাঠিয়ে দিলাম, মানে সুপ্রিম কোর্টে পাঠিয়ে দিলাম, 6 মাস 1 বছর পরে আবার ঘুরে এই বেঞ্চে এলো, তার নিটফল কি হবে? 0। তার কারণ কি? রাজ্য সরকার, বাংলার মাটি মানুষ একটা জিনিস জানে, ভোট বৈতরণী পার করার জন্য কিন্তু রাজ্য রাজনীতি করেনি। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে গণদেবতা। আপনাকে বলে ডবল ইঞ্জিনিয়ার রেলের চিন্তা ভাবনা করেননি, তিনি কিন্তু তখন দীনদয়াল উপাধ্যায়। অর্থাৎ আপনার মনে রাখবেন, 25 টাকার টিকিট করেছিল, এত ট্রেন অ্যাক্সিডেন্ট হতো না, তার জন্য কেন ক্যাগ রিপোর্ট দেবে না? তবে একটা কথা আমি আপনাদেরকে বলি, আজকে আমি এই কথাটা, আমি আপনাদের এই প্রসঙ্গে আসা আমার উচিত। সেন্ট্রালকে এই বার্তাটা আমি কালকেও দিয়েছি, আজকেও আপনার চ্যানেলেই দিচ্ছি আবার। কালকে রবীন্দ্রনাথ ঘোষ, বাংলাদেশের যে আমাদের শিল্পকৃষ্ণের প্রভুর যে আইনজীবী, কালকে আপনারা দেখেছেন, লাইভ টেলিকাস্ট হয়েছেন, উনি এসেছিলেন আমার কাছে, ওনার ওয়াইফকে এবং ওনাকে 2 লক্ষ টাকা ফাইন করেছেন। উনি 5 বছরের ভিসা নিয়ে আছেন, উনি 90 দিন অন্তর অন্তর একবার ওখানে ঘুরতে যেতে হবেন,
বা একবার এন্ট্রি করতে হবে। আজকে বাংলাদেশের যা পরিস্থিতি এবং ওনার শারীরিক অবস্থা ভালো নয়, ওনার মিসেসের শারীরিক অবস্থা ভালো নয়, যার জন্য যিনি যেতে পারেনি। তাই কি করলেন সেন্টার আজকে ওনাকে 1 লক্ষ টাকা, ওনার মিসেসকে 1 লক্ষ টাকা তাকে ফাইন করতে হলো, উনি যেতে পারছেন না। এটাকে ওয়েব করার জন্য উনি অনেক রকম চেষ্টা করছেন। বিজেপির অনেক পদাধিকারীদের কাছে গিয়েছিলেন, অনেক কাছে যাচ্ছেন, রাজ্য সরকার কাছে গেছেন, ওনার নিয়ে ব্যবস্থা করছে। না হলে আমরা জুডিশিয়ারিতে আসবো। একটাই কথা বলবো, সেন্ট্রালকে হুঁশিয়ারি দিতে চাই, আজকে মানে যে আজকে বিদেশ মন্ত্রক, তুমি চোখে তুলসী পাতা দিয়ে রয়েছো। আর মোহন ভাগবত বিশ্ব হিন্দু পরিষদের বাংলার হিন্দু যারা আছেন তারা দেখছেন, সারা পৃথিবীর হিন্দুরা আছেন, সবাই দেখছেন বাংলাদেশে কিভাবে মানে হিন্দুদেরকে নিধন করছেন, আজকে কি অবস্থা করছেন। প্রতিদিন মানুষকে পিটিয়ে মার্ডার করছেন, মেরে ফেলছেন, জ্বালিয়ে দিচ্ছেন, গঙ্গায় ফেলে দিচ্ছেন। এই সমস্ত দৃষ্টি আকর্ষণ করুন। এই সমস্ত নিয়ে রাজনীতি নিয়ে খেলতে আসবেন না পশ্চিম বাংলায়। আজকে আপনার মানে আজকে দায়িত্বে আছেন, আপনার বিদেশ মন্ত্রক আপনার কাছে আছেন, রাজ্য সরকারের কাছে নেই। তাই আপনাদের কাছে অনুরোধ করব, বাংলাদেশে যান, বাংলাদেশে একটা ক্ষেপণাস্ত্র ফেলান, ফেলে বাংলাদেশটাকে ধ্বংস করুন, আর কালাপানি জেল বানান। যারা ওখানকার এত বাড়াবাড়ি করছে ওই কালাপানি জেলের মধ্যে সব ঢুকান। আমি বলবো এটা বিজেপিদেরকে। নমস্কার।